প্রতাপনারায়ণ পুত্র সন্তানের আশায় ছিলেন, কিন্তু যখন দাত্রী এসে খবর দিল যে তার কন্যা সন্তান হয়েছে, তখন জমিদার কিছুটা হতাশ হলেও বিচলিত হলেন না। কিন্তু আসল বিপত্তি ঘটল ভোর রাতে। রাজবাড়ির পুরোহিত এবং বিখ্যাত জ্যোতিষী নবজাতকের কুষ্ঠি বিচার করতে বসলেন। প্রদীপের কাঁপা কাঁপা আলোয় দীর্ঘক্ষণ অঙ্ক কষে যখন তিনি মুখ তুললেন, তার কপালে বিন্দু বিন্দু ঘাম। প্রতাপনারায়ণ চিন্তিত স্বরে প্রশ্ন করলেন, কি দেখেছ ঠাকুরমশাই? সব কুশল তো? জ্যোতিষী কম্পিত গলায় বললেন, জমিদার মশাই, এই কন্যা সাধারণ নয়। এর জন্মলগ্নে শনি এবং রাহুর এমন এক অবস্থান যা আমি গত 50 বছরে দেখিনি। এই কন্যার ললাট লিখন বড়ই বিচিত্র এবং ভয়াবহ। কি সেই লিখন? প্রতাপনারায়ণ অধৈর্য হয়ে বললেন। জ্যোতিষী কম্পিত স্বরে বললেন, এই কন্যার নাম হবে ভাগ্যবতী, কিন্তু এর ভাগ্যই হবে এর জীবনের সবচেয়ে বড় অভিশাপ। গণনা বলছে, যৌবনের প্রারম্ভে যেদিন এই কন্যা প্রথমবার নিজের পূর্ণ প্রতিবিম্ব জলে দেখবে, সেদিনই এই রাজবংশের প্রদীপ নিভে যাবে। এর নিজের রূপই হবে এর ধ্বংসের কারণ। আর ভাগ্যের এ লেখা কখনো খণ্ডন করা যায় না। জমিদার স্তম্ভিত হয়ে গেলেন। নিজের প্রতিবিম্ব দেখে বংশের বিনাশ, এ কেমন অভিশাপ! তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, আমি এই ভাগ্য বদলে দেব। আমার মেয়ের নাম হবে কদম্বিনী। আমি তাকে এমনভাবে বড় করব যে সে কোনোদিন নিজের ছায়াও দেখতে পাবে না। রায়গড় প্রাসাদের অন্দরমহলের নকশা বদলে ফেলা হলো। কদম্বিনী বড় হতে লাগলো এক বিচিত্র প্রাসাদে। সেই প্রাসাদের কোনো ঘরে, কোনো বারান্দায়, এমনকি স্নানঘরেও কোনো আয়না রাখা হলো না। চকচকে কাঁসার বাসনপত্র নিষিদ্ধ হলো। মেঝের মার্বেল পাথর খসে দেওয়া হলো যাতে ছায়া না পড়ে। এমনকি প্রাসাদের ভেতরের পুকুরগুলোও ভরাট করে বাগান তৈরি করে দেওয়া হলো। কদম্বিনী বড় হলো বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে। সে অপরূপ সুন্দরী। তার চোখ যেন পদ্ম পুকুরের গভীরতা, তার গায়ের রং যেন ভোরের শিউলি ফুল। কিন্তু সে জানে না সে দেখতে কতটা সুন্দর। তার কাছে নিজের রূপ এক অজানা রহস্য। দাসীদের কড়া নির্দেশ দেওয়া ছিল, কেউ যেন ভুলেও তার রূপের প্রশংসা না করে বা তাকে তার চেহারার বর্ণনা না দেয়। কদম্বিনী জগৎ ছিল বই, সঙ্গীত আর পোষা ময়ূর নিয়ে। কিন্তু তার মনে সবসময় একটা প্রশ্ন জাগত, কেন বাবা আমাকে বাইরের পৃথিবী দেখতে দেন না? কেন আমাদের বাড়িতে কোনো আয়না নেই? আমি কি এতটাই কুৎসিত যে নিজের মুখ দেখাও পাপ? কদম্বিনীর বয়স যখন 16 ছুঁই ছুঁই, তখন তার মনের অস্থিরতা বাড়ল। কিশোরী মনের কৌতূহল তাকে সবসময় তাড়িত করত। সে প্রায় জানালার খড়খড়ির ফাঁক করে বাইরের দিঘিটা দেখার চেষ্টা করত, কিন্তু উঁচু পাঁচিল আর ঘন গাছপালার কারণে জল তার নজরে পড়ত না। সে বছর রায়গড় এস্টেটের এক তরুণ শিল্পীর আগমন ঘটল। তার নাম সুকান্ত। কলকাতা আর্ট স্কুল থেকে পাশ করে এই যুবক এসেছে জমিদারের পূর্বপুরুষদের তৈলচিত্র সংস্কার করতে। সুকান্ত আধুনিক মনস্ক, কুসংস্কার মানে না। সে জমিদারের এই অদ্ভুত নিয়ম, আয়না নিষিদ্ধ, শুনে হেসেছিল, কিন্তু কৌতূহলও জেগেছিল প্রবল। একদিন দুপুরে যখন সারা বাড়ি নিস্তব্ধ, সুকান্ত বাগানে বসে ছবি আঁকছিল। হঠাৎ দোতলার বারান্দায় এক ঝলক কাউকে সরে যেতে দেখল সে। কৌতূহলী সুকান্ত ক্যানভাস ফেলে পা টিপে টিপে উঠে গেল উপরে। বারান্দার শেষ মাথায় দাঁড়িয়েছিল কদম্বিনী। সুকান্ত তাকে দেখে বাকরুদ্ধ হয়ে গেল। সে অনেক ছবি এঁকেছে, অনেক মডেল দেখেছে, কিন্তু এমন অপার্থিব সৌন্দর্য সে কখনো দেখেনি। কদম্বিনী চমকে উঠল, কে আপনি? এখানে আসা তো বারণ। সুকান্ত নিজেকে সামলে নিয়ে বলল, আমি সুকান্ত, একজন চিত্রকর। কিন্তু আপনি কে? আপনাকে দেখে মনে হচ্ছে কোনো দেবী ভুল করে মর্তে নেমে এসেছেন। কদম্বিনী অবাক হয়ে বলল, দেবী? আমি তো শুনেছি আমি কুৎসিত, তাই বাবা আমাকে আয়না দেখতে দেন না। সুকান্ত হেসে ফেলল, কুৎসিত? আপনাকে যে একবার দেখবে সে আজীবন অন্ধ হয়ে থাকতে চাইবে আপনার স্মৃতিটুকু নিয়ে। আপনি জানেন না আপনি কতটা সুন্দর।
না, কদমবুড়ির গলায় বিষাদ। আমি কোনোদিন নিজেকে দেখিনি। সুকান্তের শিল্পী সত্তা বিদ্রোহ করে উঠল। সে এ অন্যায়, ভগবান আপনাকে এ রূপ দিয়েছেন, আর মানুষ তা লুকিয়ে রেখেছে। আমি আপনাকে আপনার রূপ দেখাবো। কদমবুড়ি ভয়ে ভয়ে বলল, কিন্তু বাবার বারণ, ভাগ্যের লেখা। সুকান্ত জোর দিয়ে বলল, ভাগ্যের লেখা মানুষই লেখে। কাল বিকেলে আপনি লাইব্রেরি ঘরে আসবেন, আমি আপনাকে দেখাবো আপনি কে। পরদিন বিকেলে সুকান্ত লুকিয়ে তার আঁকার সরঞ্জাম নিয়ে লাইব্রেরিতে হাজির হলো। কদমবুড়ি এলো। সুকান্ত কোনো আয়না আনেনি, সে এনেছিল তার আঁকা কদমবুড়ির একটি ছবি। গত রাতে সারা রাত জেগে যে স্মৃতির ভিত্তিতে করে এই ছবিটি এঁকেছে। সুকান্ত ক্যানভাস থেকে কাপড় সরালো, কদমবুড়ির ছবিটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেল। ছবিতে এক অপরূপা নারী, যার চোখে গভীর বিষাদ, কিন্তু ঠোঁটে এক স্বর্গীয় হাসি। এটা আমি, কদমবুড়ি বলছিল। হ্যাঁ, এটা আপনি। কদমবুড়ির চোখে জল এলো। সে হাত বাড়িয়ে ছবিটা ছুঁতে লাগলো। ঠিক সেই মুহূর্তে লাইব্রেরির দরজায় ভারী জুতোর শব্দ। জমিদার প্রতাপনারায়ণ এবং পুরোহিত সেখানে উপস্থিত। সর্বনাশ! জমিদার মশাই পরোক্ষভাবে হলেও কন্যা নিজের রূপ দেখে ফেলছে। প্রতাপনারায়ণ ক্রোধে উন্মত্ত হয়ে সুকান্তকে বন্দী করার আদেশ দিলেন। কদমবুড়িকে আবার তার ঘরে তালাবদ্ধ করা হলো। জমিদার ভাবলেন, আসল প্রতিবিম্ব তো দেখেনি, শুধু নিজের ছবি দেখেছে, হয়তো এখনো সময় আছে। তিনি ঠিক করলেন, কদমবুড়িকে নিয়ে তিনি বহুদূরে এক পাহাড়ের দেশে চলে যাবেন। যাত্রার দিন ঠিক হলো। অমাবস্যার রাতে নৌকায় করে প্রথমে নদী পার হতে হবে, তারপর গরুর গাড়িতে রেল স্টেশনে। প্রতাপনারায়ণ বিশেষ নৌকার ব্যবস্থা করলেন, যার চারপাশে পর্দা দিয়ে ঘেরা, যাতে নদীর জল কদমবুড়ির চোখে না পড়ে। কিন্তু মানুষ ভাবে এক, আর হয় আরেক। 18 বছর আগে সেই রাতের মতোই আকাশ কালো করে এলো। মাঝ নদীতে যখন নৌকা, তখন শুরু হলো প্রলয়ঙ্কারী ঝড়। মাঝিরা সামাল দিতে পারছিল না। বাতাসের ঝাপটায় নৌকার পর্দা ছিঁড়ে উড়ে গেল বিদ্যুতের ঝলকানিতে। চারপাশ আলোকিত হয়ে উঠল। কদমবুড়ি ভয়ে নৌকার কিনারায় ধরে বসেছিল। হঠাৎ এক বিশাল ঢেউ এসে নৌকাটিকে কাত করে দিল। কদমবুড়ি টাল সামলাতে না পেরে ঝুঁকে পড়ল জলের দিকে। ঠিক সেই মুহূর্তে আকাশে এক তীব্র বিদ্যুৎ চমকালো, আর সেই বিদ্যুৎ আলোয় কালো জলের বুকে কদমবুড়ি প্রথমবারের মতো দেখল নিজের স্পষ্ট জীবন্ত প্রতিবিম্ব। জলের বুকে তার ছায়া পড়তেই যেন প্রকৃতি উন্মাদ হয়ে উঠল। 18 বছর আগে সে ভবিষ্যৎবাণী, যেদিন এই কন্যা প্রথমবার নিজের পূর্ণ প্রতিবিম্ব জলে দেখবে, সেদিনই এক অদ্ভুত সম্মোহন অনুভব হবে এবং প্রলয়ঙ্কারী ঝড় সৃষ্টি হবে। কদমবুড়ির মনে হলো জল তাকে ডাকছে, সে যেন ওই জলেরই অংশ। তার মনে পড়ল সুকান্তের কথা, তার বাবার ভয়ের কথা। সে বুঝতে পারল সে এই পৃথিবীর বাঙ্গার মানুষ নয়। নৌকাটি তখন ডুবুডুবু। প্রতাপনারায়ণ মেয়েকে ধরার জন্য হাত বাড়ালো। কদমবুড়ি, হাত ধর আমার। কিন্তু কদমবুড়ি তখন আর কদমবুড়ি নেই। সে এক রহস্যময়ী হাসিতে বাবাকে বলল, বাবা, ভাগ্যের লেখা কখনো মোছা যায় না। তুমি আমাকে সারা জীবন আগলে রেখেছ, কিন্তু জলকে কি কখনো বেঁধে রাখা যায়? এক বিশাল ঢেউ এসে আছড়ে পড়ল নৌকার ওপর। নৌকাটি চুরমার হয়ে গেল। ঝড় থামল ভোরের দিকে। প্রতাপনারায়ণকে জেলেরা অচৈতন্য অবস্থায় নদীর চরে খুঁজে পেল। তিনি বেঁচে গেলেন, কিন্তু তার সমস্ত দম্ভ চূর্ণ হয়ে গেল। সুকান্তও সেই ঝড়ে ভেসে গিয়েছিল, তার খোঁজ আর পাওয়া যায়নি। রায়গড় প্রাসাদে আর কখনো প্রদীপ জ্বলেনি। প্রতাপনারায়ণ পাগল হয়ে সারাদিন নদীর ঘাটে বসে থাকতেন। তিনি বিড়বিড় করে বলতেন, আমি আয়না ভেঙেছিলাম, কিন্তু নদী ডাকবো কি করে? লোকে বলে এখনো মাঝে মাঝে অমাবস্যার রাতে পদ্মার বুকে এক অপার্থিব নারীকে দেখা যায়। সে জলের ওপর দিয়ে হেঁটে বেড়ায়, আর তার ছায়া পড়লে জল শান্ত হয়ে যায়। রায়নগর অ্যাটেস্ট কালক্রমে নদীগর্ভে বিলীন হয়ে যায়। জ্যোতিষী বলে মানুষ তার কর্ম দিয়েই বর্তমান করতে পারে, কিন্তু নিয়তি এক অদৃশ্য কালি দিয়ে শেষ অধ্যায়টি আগেই লিখে রাখে। কদমবুড়ি হারিয়ে গেলেও কিন্তু রেখে গেল এক চিরন্তন সত্য, আমরা জাত থেকে পালাই,
আদৌতে আমরা সেদিকে ছুটে চলি। ভাগ্যের লেখা সত্যি কখনো মোছা যায় না। বহু বছর পর এক প্রত্নতাত্ত্বিক দল সেই ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করলো এক ফলক, এবং সেখানে লেখা ছিল, যে সৌন্দর্য দেখার সাধ্য পৃথিবীর ছিল না, জল তাকে আপন করে নিল।